বাংলাদেশ বর্তমান আর্মির পুশ করাতে বা প্রেসারে বা যে কোনো উপায়ে তথাকথিত জুলাই বাতিল করে দেন। এটা ব্রিটিশ বা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক যে কালচার এবং বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, বাংলাদেশের জন্মের যে ইতিহাস, এই সার্বিক বিষয়টাকে অস্বীকার করে তথাকথিত জুলাই সনদ, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। জুলাই সনদ নামক যে ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা এবং তাদের বিকৃত হাসি গত 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের সর্বোচ্চ পবিত্রতম স্থান আমাদের সংসদ ভবনের মাঠে বা সামনে, বা যে সেখানে তারা যে আরেকটি নাটকের যে মঞ্চায়ন করার চেষ্টা করছে, সেটা আমরা দেখব। কিন্তু তার অর্থ এই নয় 18 কোটি মানুষ এটাকে মেনে নিচ্ছে। আমরা ইতিমধ্যে জানি, আপনি হয়তো বা এটার জন্য অপেক্ষা করছেন আমার বলার জন্য, যে আমি জানি যে ইতিমধ্যে তাদের ভিতরই একতা নেই। নাটকীয়তার কথা বললেন, তো আরেকটা নাটকীয়তার কথা আমি আপনাকে একটু বলতে চাই। এরা যে ওই খালেদা জিয়া হসপিটালে আছেন, উনি অসুস্থ, জানেন যে উনি অনেকদিন যাবত অসুস্থ, বেচারা অসুস্থ, ওনাকে যে নাকি ইনভাইটেশন দিয়ে আসা হয়েছে। মানে এগুলো তো একটা অদ্ভুত ব্যাপার। আবার তারেক জিয়াকেও নাকি ইনভাইটেশন দেওয়া হয়েছে। তারেক জিয়ার দলের এমন শুনলাম যে এনসিপিও উপর দিয়ে বলছে তারা নানাবিধ কারণে তারা সই করবে না, যদিও বলছে মুখে এটা। তারপরে বামপন্থী দলেদের কিছু 4টা বামপন্থী দল তারা সই করবে না বলেছে, এবং তারা তাদের রিজন বলেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে খালেদা জিয়াকে যে তারা ইনভাইটেশনটা দিল হসপিটালে, মানে এই যে পুরো বিষয়টা আপনি যদি একটু খুব ভালো করে চিন্তা করেন, মানে ললেসনেস বা আইন কানুন নিয়ম কোনো কিছুরই তো ধারও ধারছে না। একটা মানুষের থাকে না যে একটা লজ্জাবোধ, একটা একটা কি বলবো এটাকে, একটা আমি কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না, চোখের মধ্যে চোখ রেখে মিথ্যা কথা বলা, নির্লজ্জের মতো কাজ করা, মানে এগুলো না আমার কাছে না একটু অদ্ভুত নতুন লাগছে আর কি। আমি এগুলোর সাথে একদমই পরিচিত। সমস্ত কিছুরই একটা লিমিট থাকে এবং সেই লিমিটলেস আর কি। এখন আপনি কি বলেন, এই যে দলগুলো বলছে যাবে না, আসলে এটার ফিউচার তো আমরা জানি, কিন্তু তারপরেও আজকের দিনটা, এবং প্রধান উপদেষ্টা বলেছেন বিভিন্ন চ্যানেলগুলো যেন এটাকে মানে ব্রডকাস্ট করা হয়, যেন লাইভ দেখায়, দিস অ্যান্ড দ্যাট। আপনি নিশ্চয়ই, আমরা সকলেই এটা জানি। অতএব এই ধরনের একটি মিথ্যা বিষয়কে সামনে এনে আমরা যে কাজটুকু ঘটনাটা ঘটানো হলো, সেখানে তো বলা হয়নি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের 71কে অস্বীকার করা, আমরা নতুন সংবিধান প্রণয়ন করব, আমরা স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করব, আমরা জাতির জনককে অস্বীকার করব। এই ম্যানিফেস্টোতে আমাদের সামনে ছিল না, জনগণের সামনে ছিল না। অতএব আপনারা মিথ্যা কথা বলে সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন করে, যেটাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে, এবং বাংলাদেশের অনেককেই টাকা দিয়ে, ডলার দিয়ে তাদেরকে সামনে এনে, এমনকি আজকে তো তাজুল যে আইনজীবী প্রধান প্রসিকিউটর, উনি তো নিজেই বলেন যে আর্মিরা গুলি করতে বাধ্য হয়েছে তাদের জীবন রক্ষার্থে। কাদের বিরুদ্ধে গুলি করেছিল প্রায় সেটার উত্তর তো দিচ্ছেন না। তার মানে পুলিশকে হত্যা করেছেন আপনারা, ছাত্রদেরকে হত্যা করেছেন এই আর্মি। অতএব এই সার্বিক বিষয়টা তো আগে আসেনি ম্যানিফেস্টো হিসাবে। অতএব রাজনৈতিক দল, এমনকি জামায়াতে ইসলামী, যাকে আমি রাজনৈতিক দল হিসাবে শুধু অস্বীকার করি না, রাজনৈতিক দল হিসাবে তার অবস্থান বাংলাদেশে আমি সব সময়ের জন্য নিষিদ্ধ চাই, তাদেরও একটা ম্যানিফেস্টো আছে, তাদেরও রাজনৈতিক ঘোষণা আছে, তাদের এটাও আপনি পড়ে দেখতে পারেন যে তারা কি চায়। কিন্তু এই যারা এখানে মেটিকুলাসলি ডিজাইন করে ইউনুসের টাকা এবং ইউনুসের বাবাদের টাকায়, ইউনুসের পিছনে যারা, তাদের টাকায় দেশ দখল করে, এখন আপনি বলবেন যে আমাদের ম্যানিফেস্টো আছে। আমরা হয়তোবা নিরস্ত্র, আমরা 71-এও নিরস্ত্র ছিলাম, আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র বাহিনী। আমরা 16ই জুলাই
গোপালগঞ্জে নিরস্ত্র ছিলাম। আমাদের উপরে সরাসরি লাইভে দেখেছি গুলি করার আদেশ এবং হত্যা করা। আমরা এখনো ভেসে আছি এবং ভেসে থাকব এই কারণে। উনি বলেছেন যে 25শে মার্চ 1971 সনে 25শে মার্চ রাতে ঢাকায় যখন আমরা যেটাকে বলি কাল রাত্রি, ঢাকাতে যখন মানুষ হত্যায়, বাঙালি ছাত্র হত্যায় মেতে উঠে পাকিস্তানি সেনাবাহিনী, ঠিক তখন ইয়াহিয়া খান সেখানে ক্ষমতা মানে প্রেসিডেন্ট হিসাবে উনি ক্ষমতা দখল করেন। পরবর্তীতে কি উনার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে এই ধরনের একটি সনদের কথা তখন শোনা গিয়েছিল বা তখন ছিল। উনি সেটারও উল্লেখ করে বলেন যে সেই ইয়াহিয়া খানের যদি উদ্ধৃতি যদি হয় বা আমরা সেটাকে সামনে রেখে যদি বাংলাদেশে এই ধরনের কিছু হয়, তাহলে আমাদের ডাইরেক্ট বলে দিলেই হয় যে আমাদের 71 সনের যুদ্ধ যেটা ছিল এটা আমরা ঠিক করিনি, আমরা পাকিস্তানের অংশ। উনি কিন্তু এই কথাগুলো বলছেন, আমি মনোযোগ সহকারে শুনছিলাম। বিষয়টা হলো যে বাংলাদেশের ইতিহাসকে যারা অস্বীকার করছে তাদের মাঝে আমি নাম বলে আমি এবং আপনার মুখ থেকে অনেকের নামই আমরা উচ্চারণ করি না, কারণ তাতে করে তারা আরো বেশি মর্যাদাশীল হয়ে দাঁড়ান। এই যে বিষয়গুলো যারা বলতে পারি বগ ধার্মিক, অর্ধশিক্ষিত, চারাল চন্ডাল সকল, যদিও আমি আমাদের প্রাচীন ভারতের যে কাস্ট সিস্টেম সেটাকে ঘৃণা করি বলতে পারি, কিন্তু তারপরেও আমি কিন্তু সেই জাতকে বা সেই নিচু জাতকে মেনশন না করে বলছি যে একজনের চরিত্রের কথা বলছি। এই সকল মানুষেরা যখন বাংলাদেশের বাঙালি জাতির ইতিহাসের সর্বপ্রথম ভৌগোলিক স্বাধীনতা, স্বাধীন একটি রাষ্ট্র যার পতাকা আছে, টাকা আছে, সেনাবাহিনী আছে, পৃথিবীর প্রায় সকল দেশের স্বীকৃতি আছে, জাতিসংঘের মেম্বার, সেই দেশের ভিতরে একটি রাজনৈতিক, আমি বলবো যে প্রতিটা বিষয়ই যখন আমরা একটা বিষয় আমি গ্রহণ করি, সেটা সার্বিকভাবে জন্ম থেকেই গ্রহণ করি, আজীবন গ্রহণ করবো আমৃত্যু নতুনত্বকে। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গেছেন যে অর্পি নবীনের শিরে মুকুট রতন, ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন। আমি এই রবীন্দ্রনাথের এই বিষয়টাকে আমি ধারণ করি। কিন্তু এর অর্থ এই নয় যে ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন। বঙ্গবন্ধু চিরপুরাতন নয়। বঙ্গবন্ধুর প্রতিটি শব্দ, প্রতিটি কাজ, প্রতিটি কথা স্বাতিমর্চের ভাষণ। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এটা আজ মানে যতদিন বাঙালিত্ব থাকবে, যতদিন বাঙালি জীবিত থাকবে, ততদিন এটা হলো সমসাময়িক, এটা চলমান বর্তমান। অতএব ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন। আমি বলতে চাই সেই সকল ব্যক্তিদেরকে যাদেরকে জীবনে কখনো হাসি তাদের মুখে দেখা যায়নি, কিন্তু এখন তারা কি ধরনের অশ্লীল, আমি শব্দগুলো খুঁজে পাচ্ছি না আজকে হঠাৎ করে, মানে আসলে বিষয়গুলো হলো কি, আমরা তো অভ্যস্ত নয় মানুষকে এই ধরনের বিভৎস শব্দগুলো ব্যবহার করার জন্য। অতএব সেই জন্য খুঁজে পাচ্ছি না যে ডক্টর ইউনূস উনি যখন হাসি দেন তখন আসলেই কি ওনার হাসিটা হাসির মতন ফুটে ওঠে? নিশ্চয়ই নয়। হ্যাঁ, অতএব এই মানুষগুলোকে ফিরে যেতে হবে। কুণ্ঠাহীন তাদের কোনো বিকার নেই। তারা ৭১-এর একটি ভৌগোলিক স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতির ইতিহাসের সর্বপ্রথম এবং আজ পর্যন্ত সর্বশেষ বাঙালি, যার ডাকে আপামর বাঙালি জাতি, আমি বলবো ধর্মীয় ভেদাভেদ ভুলে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে তারা দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে, ২ লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই ইতিহাসকে বাতিল করে দেওয়ার যে প্রচেষ্টায় লিপ্ত বা মগ্ন বা যে বিষয়ে আপনারা বলছেন তথাকথিত জুলাই সনদ,
এটা নিয়ে হ্যাঁ, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বাংলাদেশ বেদখল হয়ে আছে, সেই পুরানো শকুনের দখলে আছে, ঠিক সেই কারণেই আমাদের আলোচনা করতে হবে। আমরা জানি ম্যানিফেস্টো শব্দটা, আমরা জানি ম্যানিফেস্ট একটি পার্টি বা রাজনৈতিক, হ্যাঁ আমি যখন ভাতের দোকান খুলবো তখন অবশ্যই তো ভাত বিক্রি করবো। রাজনৈতিক পার্টি যখন করবে, তারা রাজনীতি করবে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা ম্যানিফেস্টো দিবে, জনগণকে দিবে। তারা মেটিকুলাসলি ডিজাইন করে সম্পূর্ণ মিথ্যা কথা বলে যে বাংলাদেশে 2018 সন থেকে কোনো কোটা ছিল না, জুলাই সনদ নামক আরেকটি নাটক মঞ্চায়নের চেষ্টা করছে বা করা হবে, কারণ তাদের হাতে অস্ত্র রয়েছে, আমরা তো নিরস্ত্র। এবং আপনারা যারা এখন শুনছেন, দয়া করে আমাদের এই লাইভটুকু একটু শেয়ার করে দেবেন, তাতে করে আপনাদের বন্ধু বান্ধব যারা আমাদের কথা শোনার জন্য আগ্রহে বসে থাকেন, তাদের জন্য উপকার হয়, এবং ভবিষ্যতেও যারা আমাদের কথাগুলো রেকর্ডে রাখতে চান তাদের জন্য উপকার হবে। তা আমি ফিরে যাচ্ছি আমার অনেক ধন্যবাদ দস্তগীর ভাই। আমার খুব এই দিন আমি এত এক্সপার্ট না, থ্যাংক ইউ, আপনি বলে দিলেন। এটা এক্সপার্টিজমের জন্য নয়, বিষয়টা লজ্জা লাগে আমার না। আমাদের একটা বিষয়, আমাদের যারা আমাদেরকে শুনতে চান তাদের একটা অভিযোগ আপনার সাথে সামনে তুলে ধরি এই সুযোগে। সে অভিযোগটা হলো যে দস্তগীর ভাই কখন লাইভে আসেন, আগে না জানিয়ে আসে, পরে খুব কষ্ট পাই যে আপনি লাইভ থেকে চলে গেলেন, আমরা লাইভে কথাগুলো শুনতে পারলাম না। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি দস্তগীর ভাই, আমি না, ওনারা অনেকে কমেন্ট করছেন কিন্তু আমি জানি না, এখনো শিখে উঠতে পারি নাই এই কমেন্টটাকে আমি কিভাবে দেখাবো, আমি দেখাতে পারছি না। আচ্ছা, নেক্সট টাইমে আমি এগুলো টেকনিক্যাল বিষয়গুলো, আমার বন্ধুরা, আমি টেকনিক্যাল বিষয়গুলো একটু শিখে তারপরে আমি একদম ভালো করে করতে পারবো, এটা আমি বলতে পারি। একজন বলছেন, আর এক অসভ্য উপদেষ্টা বলে গার্মেন্টস না কাজ না করে বাড়িতে কৃষি কাজ করে, আহাম্মক জানে না ওই শ্রমিকের ঘর বাঁধার জায়গা আছে কিনা। আরেকজন বলছেন, আই অনলি সি, হ্যাঁ একটু পরপর আপনি যদি কিছু এটা শেয়ার করা যায়, কিন্তু তারপরে আপনি কিছুক্ষণ পরপর যদি আমাদেরকে যারা প্রশ্ন করছেন, অনেকে আবার গালিগালাজও করবেন, অসুবিধা নেই, সবার মতোই আমরা নেই। তাহলে ফিরে যাই, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশে প্রায় বলছি এই জন্যে যে 5% বাঙালি, বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল। সেই পার্সেন্টেজ 5টা কিন্তু এখনো আছে, কিন্তু 7.5 কোটির 5% আজকের 18 কোটির 5% ডিফারেন্ট নাম্বার। রাইট। এই কিন্তু তারা সংখ্যায় মাথার বেশি হলেও আমাদের যে প্রপোর্শনাল তারা বাড়েনি। কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ রয়ে গেছে যারা বাংলাদেশকে ভালোবাসে, 85% of 95%, যে যারা আমরা ভালো সরকার, জামায়াতে ইসলামী ছাড়া, দেশ বিরোধী ছাড়া সরকারে কে আছে, উই ডোন্ট কেয়ার, আমরা ভালো আছি কিনা, এই সরকার আমাদেরকে নিরাপদে রাখছে কিনা। ভাতের চেয়ে বড় কথা হলো নিরাপত্তা। তার বাড়িতে শিশু সন্তান থাকে, তার বাড়িতে বাংলাদেশ, কিন্তু আমরা যত ভাবি আমরা বলি না কেন, বাঙালি নৃতাত্ত্বিক ভাবেই হলো ঘরকোনা, এবং আমাদেরকে সমস্ত পৃথিবীর যত পরিব্রাজক এসেছে তারা দেখেছে যে আমরা ঘরকোনা এবং বাইরের মানুষকে আপ্যায়ন করি, যেটা আমাদের সনাতনী ধর্ম বা সনাতনী কালচারের একটা বিশেষ অংশ। সেখান থেকে এই যে নিরাপত্তার কথাটা, নিরাপত্তাহীনতা যখন হয় বাংলাদেশের মানুষের, তখন কিন্তু তারা ফুঁসে ওঠে। খাবারের জন্য বাঙালি ফুঁসে ওঠেনি, কখনো ফুঁসে ওঠেনি। যখন তার ঘর আক্রমণ হয়, যখন তার বাড়ি আক্রমণ হয়, শিশু আক্রমণ হয়, নারী আক্রমণ হয়, তার বাবাকে হত্যা করা দেয়, তখনই এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে যে কারা সাইন করবে কি করবে না, এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আসলে করুণা হয়। কি জন্য করুণা হয়? যে বিষয়টুকু, হ্যাঁ অবশ্যই আমরা যদি অ্যানালাইসিস করি, আমাদের বলতে হবে যে 2009 সনের বা 8 সনের নির্বাচনের পরে আজ পর্যন্ত আজ পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত হলো আওয়ামী লীগ সরকার, এখনো পর্যন্ত নির্বাচিত আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগ সরকারকে অনির্বাচিত সরকার বা নির্বাচনের বাইরে
এই শব্দটা আবারও ব্যবহার করতে হবে, মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়, কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়ে নয়। তাহলে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে করুণা কেন প্রকাশ করছি সেটা বলছি, আপনারা কি এটা জিজ্ঞেস করেছেন নিজেদেরকে যে আমরা কিসের জুলাই সনদের কথা বলছি, কিসের সনদ হবে, আপনারা কি কারণে এটার অংশ হবেন? আরেকটা লজ্জার কথা বলি, আমি যখন আইনজীবী তখন শায়লা আহমেদ লোপা, আপনি যদি আমাকে আইনের জন্য পরামর্শ দেওয়ার জন্য আপনি যদি আমার প্রধান হয়ে বসেন, এটা আমার জন্য লজ্জাস্কর হবে না? আপনারা রাজনীতি করেছেন, রাজনৈতিক দল আছে, আপনাদের ম্যানিফেস্টো আছে, কিন্তু আপনাদের উপরে জগদ্দল পাথরের ন্যায় একজন অরাজনৈতিক বাংলাদেশের বাঙালির সুদের ব্যবসায়ী, আমি বলি যিনি একজন ব্যাংকার, এবং ব্যাংকিং মানি হলো সুদের ব্যবসা, সেটা না, এটার অন্য কোনো অর্থ নয়, অথচ ওনার সুদ বোধহয় 50 to 100% or something like that। সেই একজন অরাজনৈতিক ব্যবসায়ী আপনাদের উপর বসে আপনাদেরকে বলছে আসেন জুলাই সনদ সাইন করি, এটা কি আপনাদের জন্য লজ্জাস্কর নয়? আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে জিজ্ঞেস করবো, অবশ্যই এটা এটার অংশীদার আর কি, যারা এটা অংশীদার, যাদেরকে ওনারা ইনভাইট করে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর সমস্ত গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আপনি দেখতে পাবেন যে ডক্টর ইউনূসের সরকারকে তারা একদম বলে যাচ্ছে যে এই সরকার সে একটি মেটিকুলাসলি ডিজাইন কিছু ছাত্র নামধারী গুন্ডাদের এবং উগ্র মুসলিমবাদী উগ্র ইসলামী দলগুলোর সাপোর্টে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাপোর্টে তারা ক্ষমতাসীন আছেন, এবং সেখানে কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা হচ্ছে না, যেটা যদি 14 মাসের গণতন্ত্র, এই 14 মাসের ইতিহাসকে গত 14 বছরের ইতিহাসের সাথে তুলনা করা যায়, তাহলে তা বলা যাবে যে গত 14 বছরে ছিল গণতন্ত্রের একদম ফসল বাংলাদেশে, কারণ কোন নির্বাচনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল না।